আসসালামু আলাইকুম দর্শক। ভোটের জমজমাট ফলাফলের লড়াই। আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আমাদের সাথে আমাদের সম্মানিত অতিথি শুরুতে জানিয়ে নিই আপনাদের সবার পছন্দের আলোচক, আপনাদের দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। দাদা নমস্কার। এবং সবার প্রিয় আলোচক বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান রঞ্জন। ভোটের মাঠে ফলাফল বেরিয়েছে, আমরা টিভি স্ক্রলের দিকে নজর রাখছি। বেশ এখন পর্যন্ত যেসব সেন্টারে খবর আসছে একটা হাড্ডাহাড্ডি লড়াই। গৌতম দা আজকে একটু আগে বিদায় নেবেন, সেজন্য গৌতম দার কাছেই প্রথমে আমি যেতে চাই। আমরা আমরা একটু বাংলাদেশ ধরে যদি বিশ্লেষণ করে দেখেছি, ম্যাপের উপর দিকে উত্তরবঙ্গের দিকে জামাত লিড করছে। তারা জামাতের ক্যান্ডিডেট আমরা দেখলাম যে রংপুর, তারপরে নীলফামারী, লালমনিরহাট, জয়পুরহাট, ইভেন পাবনা, কুষ্টিয়া, এই দিকটায় জামাত লিড করে যাচ্ছে। আবার একটু মধ্যাঞ্চলের দিকে এবং চট্টগ্রামের দিকে দেখলাম যে বিএনপি লিড করছে, বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। ঢাকায় 4 থেকে 5টি আসনে জামাত বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, এবং লিড করছে 5টি আসনে জামাত জোট সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্যে খুব আলোচিত মির্জা আব্বাসের আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা যাচ্ছে এগিয়ে থাকতে। তারপর জামাতের শফিকুর রহমানের সঙ্গে ফাইট হচ্ছে। আবার নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনিও বেশ ভালো ফলাফলের দিকে যাচ্ছেন। বাংলাদেশের এই আমাদের রাজনীতির দিকে যেহেতু গৌতম দা অনেক গভীরভাবে খেয়াল রাখেন, উনি পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন এবং লেটেস্ট খবরাখবর জানেন, তাই গৌতম দাকে আমাদের সবসময় আমন্ত্রণ জানানো হয়। দাদা, কেমন দেখছেন বাংলাদেশের রাজনীতির মোড়? বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই, কার হাতে যাচ্ছে দেশের শাসনভার? দেখুন, প্রথম আমি তো বলবো যে যত যাই হোক, অনেককাল বাদে একটা ভোট হচ্ছে। অনেককাল বাদে না, 24-এ আমরা ভোট দেখেছি, তারপরে 26-এই যে ভোট হয়ে যাবে ভাবিনি। 26-এ একটা ভোট হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তো মানে সব দল সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে না বা করতে পারে না। এটা বাংলাদেশের ইতিহাস। ফলে একটা সময় যখন আওয়ামী লীগ কন্টেস্ট করতো, তার 14 দলের জোট, বা তখন বিএনপি নেই, জামায়াত নেই। মানে এইভাবেই তো নির্বাচন দেখে আসছিলাম আমরা। একমাত্র 18টা ব্যতিক্রম ছিল, বিএনপি পার্টিসিপেট করেছিল। 24 আবার দেখছি বৃহত্তর দল আওয়ামী লীগ, তারা পার্টিসিপেট করতে পারছে না বা করতে দেওয়া হয়নি, হচ্ছে না। নানাবিধ সেগুলো আভ্যন্তরীণ বিভিন্ন কারণ, তারা সিদ্ধান্ত নিয়েছেন ফ্যাসিবাদ ইত্যাদি বলে। যাই হোক, কিন্তু যেটা ভোটের যে মানে আমার কাছে একটা জিনিস, সেটা আখতারুজ্জামান যেহেতু মাঠে আছেন, আমি তো দূর থেকে দেখছি। মানে দূর থেকে দেখাটা অনেকটাই হচ্ছে অনেকের থেকে শোনা নানা ধরনের মত, মানে মিশ্র প্রতিক্রিয়া যাকে বলা যায়। সব মতকে ওখান থেকে যে বলছে তার বলার একটা বিশেষ উদ্দেশ্যও থাকতে পারে। সেই কারণে আমি সকাল থেকে আওয়ামী লীগের সমস্ত নেতা যারা রয়েছেন, যেখানেই রয়েছেন, সেখান থেকে তারা তাদের নিজ গ্রাউন্ড রিয়েলিটি রিপোর্ট পাঠাচ্ছেন। রিপোর্ট মানে ছবি পাঠাচ্ছেন অনেক সময়। কোথাও সংঘর্ষ হচ্ছে, হাতাহাতি হচ্ছে, কিংবা কোথাও ফাঁকা মাঠ, ফাঁকা ময়দান, পুলিশ ফুটবল খেলছে। এসব ছবি-টবিও তারা অনেকে পাঠিয়েছেন। আর ওখান থেকে যেটা আমি দেখলাম, ১ম নির্বাচন কমিশন থেকে যেটা ঘোষণা করা হয়েছিল যে ১১ টার মধ্যে ভোট পড়েছে ১৪ দশমিক কয়েক শতাংশ। কিন্তু ১২ টার পর জানানো হলো যে ভোট পড়েছে আসলে ৩৪ দশমিক কিছু শতাংশ। মানে আমি যে হিসেবে দেখি যে ১ ঘন্টায় ১৮% ভোট বেশি পড়েছে। একটু অস্বাভাবিক। আগের হিসাবটা হয় ভুল ছিল, নাহলে পরের হিসাবটা ভুল। কারণ ১ ঘন্টায় ১৮% ভোট পড়ার কথা নয়। সেটা সম্ভব নয়। তাহলে হিসাব করে দেখতে হবে যে প্রতি ঘন্টায় কত ভোট পড়ছে। সেটা সাধারণ পাটিগণিতের নিয়মে সেটা মিলছে না। যাই হোক, আমি ধরে নিচ্ছি ভোট জেনুইন হচ্ছে, সেটা সকলেই বলবেন শেষ পর্যন্ত কি হয়েছে। এটা ঘটনা আমি দেখেছি যে আওয়ামী লীগ দাবি করছে যে তাদের সমর্থকরা ভোট দেননি অনেক জায়গাতেই আরকি। এমনকি মানে শেখ হাসিনারও যে বিবৃতি, সেই বিবৃতিটাতে তিনি অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের কর্মী ভোটারদের যে না ভোট দেওয়ার জন্য। এবং সেখানে তিনি ওই 14% ফিগারটাকেই ধরছেন এবং দাবি করছেন যে সকাল ১১ টার মধ্যেই নাকি যে ভোটটা হয়ে থাকে, সাধারণত সেটা যারা কমিটেড ভোটার তারা সবাই এসে ভোটটা দিয়ে দেয়। ফলে সেই সংখ্যাটা ১ম দিকে যা থাকে দুপুর ১২ টার পর থেকে কমতে থাকে। এনিওয়ে, সেটা তো পরের বিষয়। কিন্তু যেটা দেখছি যে রাজনৈতিক দিক থেকেও মিশ্র ফলের প্রতিক্রিয়া শুনছি। কেউ বলছেন বিএনপি এগিয়ে আসছেন। অনেকে আবার বলছেন না, আমি কিছুক্ষণ আগে আমাদের এজেন্সির সঙ্গে কথা বলেছি, তারাও খুব বিভ্রান্ত। তারা বলছেন তাদের ধারণা ছিল বহু ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দিয়ে দেবে। এমনকি কুমিল্লা ৪ এ এরকম গোপন বৈঠকও হয়েছিল আওয়ামী লীগ বিএনপির মধ্যে। অথচ দেখা যাচ্ছে সেখানে জামায়াত এগিয়ে। মানে যার মানে কি কেউ ভোট, এমনকি হিন্দু অঞ্চল যেখানে সংখ্যালঘিষ্ঠ যে ভোট, সেখানেও ভোটের পার্সেন্টেজ এবারে আগের থেকে কম। সবাই ভোট দেননি। তো এই ভোটটা কারা দিলেন বা কারা দিচ্ছেন, সেটা তো একটা দেখার বিষয় আছে, পর্যালোচনা করার বিষয় আছে। কিন্তু যেটাই হোক, বাংলাদেশের রাজনীতিতে একটা মানে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক,
এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে আমি জানি না, আমি তো এখন কোনো ফোরকাস্ট করতে পারব না যে বিএনপি ক্ষমতায় আসছে কিংবা জামায়াত আসছে বা জামায়াত আসছে না, বিএনপি আসছে না। আখতারুজ্জামান মাঠে আছেন। ফলে তার কাছে খবর অনেক বেশি ভালো থাকবে কি হচ্ছে। বরঞ্চ আমি কিছুক্ষণ আমি যাওয়ার আগে কিছুক্ষণ আখতারুজ্জামানের একটু বক্তব্য শুনতে চাই। উনি মাঠ পর্যায়ে থেকে কি ওনার অভিজ্ঞতা, কি দেখলেন? আক্তার ভাই তাহলে আমি আমি একটু অনেক আমার এনালাইসিস করতে সুবিধা হবে। জি, আক্তার ভাই আমি 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 একটু গৌতম দা যেহেতু আগ্রহী, আমিও আগ্রহী, আমি একটু সূত্র ধরে দিব। আপনি বলেছিলেন যে জামাত ইসলামী 160-70 আসন পেয়ে সরকার গঠন করবে, আপনি কি এখনো সেরকম আশাবাদী কিনা? ভোটের ট্রেন্ড, ফলাফলের ট্রেন্ড কোন দিকে? মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ আতিক রহমান। আসসালামু আলাইকুম লাহিরি ভাই, দাদা আশা করি ভালো আছেন। অত্যন্ত সুন্দর কথা বলেছেন আপনি, অত্যন্ত সুন্দর বিশ্লেষণ করেছেন, নির্বাচনের পর্যালোচনা বলেছেন, আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। দেখেন, আমি তো গত 15 দিন ধরে প্রায় মাঠে ছিলাম, যতক্ষণ চেষ্টা করেছি, যতটুকু জায়গা যাওয়ার চেষ্টা করেছি, যে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়েছি, জনসভায় ব্যাপক সাড়া পেয়েছি, কথাবার্তা বলেছি। এবং আমি এটা আতিক রহমান যখন বলেছিলাম, বলছি জামাত 160-70টি সিট পেয়ে সরকার গঠন করতে পারে, এটা আমি ছিল। এখন আমি মনে করি ফলাফল যেভাবে আসতেছে, ফলাফল যেভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, বা এখনো যে সমস্ত প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমি এখনো আশাবাদী। আমরা আশাহত হতে পারি, এটা তো অসম্ভব কিছু না। কিন্তু আমি মাঠে ময়দানে যেটা দেখেছি, সেখানে হচ্ছে মানুষ এবার যে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, মানুষ এগিয়ে আসছে, মানুষ ভোট দিয়েছে। গৌতম লাহিড়ী যে কথাটা বলেছেন, শতাংশ হিসাবে হয়তো কারো কাছে বিভ্রাট মনে হতে পারে, কেউ হয়তো সেটা বলতে পারে, কেউ কেউ বলেছে, কিন্তু ভোট যেভাবে ঘোষণা হয়েছে, যেভাবে ঘন্টায় ঘন্টায় বা 2 ঘন্টা পর পর বলেছে, আমি দেখেছি মাঠের ভোট পড়ার সঙ্গে সেটা মিলে যায়। এখন শেখ হাসিনা তো যেহেতু পরাজিত শক্তি, সে তো অনেক কিছু বলার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ সেটাকে গুরুত্ব দিচ্ছে না। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে আমরা দেখেছি এবার নির্বাচনে বাড়িতে আসতে, যারা অনেক আত্মগোপন করেছিল, তারা কিন্তু গত 3 দিন বাড়িতে ছিল। আমাদের কটিয়াদির পাগুন্দি এলাকায় আমি দেখেছি প্রায় 95% আওয়ামী লীগার, যারা খুব বড় ব্র্যান্ডেড না, তারা ছাড়া সবাই গ্রামে আসছে, বাড়ি থাকছে, এবং অনেকেই ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। এটা কিন্তু বাস্তবতা। এটা আজকে আমার অনেক, যদি আমার সঙ্গে যতগুলো ছবি ওঠানো হয়েছে, সবগুলো ছবিও যদি আমি দেই, তবে দেখতে পারবেন যে অনেক, এমনকি অনেক সাবেক চেয়ারম্যান যারা এই গত 1.5 বছর ধরে এলাকা ছাড়া ছিল, তারা কিন্তু গত 3 দিন ধরে বাড়িতে ছিল, এবং তারা ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিয়েছে। আজকাল তো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কোভিডের কারণে মাস্ক পরা যায়। মাস্ক পরাটা কোনো অস্বাভাবিক কিছু না, এবং শীতকাল মাথায় একটা কাপড় রাখা যায়, মাফলার গলা লটকে দিয়ে মাস্ক পরলে অনেক সময় প্রশাসনের কাছে সে অপরিচিত মনে হয়। কাজে এইভাবে আওয়ামী লীগের অনেকেই ভোট দিয়েছে, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি দাদা, আওয়ামী লীগের অনেক লোক এবার ভোট দিয়েছে, তারা ভোট দিয়েছে, এবং সেই ভোটগুলা মিশ্র ভোট হয়েছে, এবং অনেক ভোট বিএনপি পেয়েছে বলে আমরা মনে করি, কারণ বিএনপির বাক্সে অনেক ভোট গিয়েছে, তার প্রতিফলন আমরা বিভিন্ন নির্বাচনে ফলাফল দেখতে পাচ্ছি। তারপরেও বাংলাদেশে, যেহেতু জিনিসটা দাদার সঙ্গে আলোচনা করতে একটু খটকা লাগবে, কিন্তু তারপরে বাংলাদেশের জনগণ যেহেতু 90% বেশি মানুষ মুসলমান, ফলে এখানে ইসলাম ফোবিয়া একটা কাজ করে, ইসলামের প্রতি মানুষের আগ্রহ কাজ করে। আপনি দেখছেন যে আমাদের ফখরুল ইসলাম সাহেব পুরো ইলেকশন ক্যাম্পেইনটা করেছে মাথায় একটা গোল টুপি পরে। উনি কিন্তু বেসিক্যালি আগে কমিউনিস্ট ছিল, পরে ধর্মনিরপেক্ষ ছিল, কিন্তু এখন কিন্তু উনি মাথায় একটা টুপি পরে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন। এটা যদি আপনি দেখেন, আজকে উনি যতগুলো প্রেস কনফারেন্স করেছেন, তার মাথায় একটা গোল টুপি ছিল। এই ধর্মীয় ফোবিয়াটা বাংলাদেশে কাজ করে, ভারতেও কাজ করে, ভারতীয় হিন্দুত্ববাদ কাজ করে। আমি উগ্র বলবো না, কিন্তু প্রতিটি ভারত এখন মনে করে হিন্দু মানে ভারত, ভারত মানে হিন্দু, এটা তাদের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আমি এটাকে কোনো খারাপ দেখি না, খারাপ মনে করি না। একই প্রবাহটা বাংলাদেশে তৈরি হয়েছে, যে প্রতিটি মুসলমান এখন মনে করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ মানে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখব, এবং এখানে ধর্ম বা ইসলামিক ফোবিয়াটা বা ইসলামিক আকর্ষণটা মানুষের মধ্যে অনেক বেশি কাজ করে, এবং এইবারে ভোটে সেটা আমরা দেখতে পাচ্ছি কাজ করছে। এখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, ঝিনাইদহের একটি কেন্দ্রে 1,71,000 ভোট পেয়ে একজন প্রার্থী জয়লাভ করেছে, আরেকজন প্রার্থী 55,000 ভোট পেয়ে পরাজিত হয়েছে। তার মানে টোটাল ভোট গণনা হয়েছে 1,71,000 55 2,25,000 ভোট গণনা হয়েছে। ঝিনাইদহের মতো একটা আসনে 2,25,000 ভোট যদি 8টার আগে গণনা হতে পারে,
এবং 117টি আসনের ফলাফল ঘোষণা করা যেতে পারে, তাহলে এখন পর্যন্ত ঢাকার 17 আসনের ফলাফলটা ঘোষণা করা যাচ্ছে না কেন? এখানে তো একটা বড় প্রার্থী দাঁড়িয়েছেন, দলের একজন চেয়ারপারসন দাঁড়িয়েছেন এবং তার প্রতিপক্ষ আজ দাঁড়িয়েছেন। এটা তো একটা প্রায়োরিটি সিট, অগ্রাধিকার পাওয়ার সিট। এইটাতে এখন পর্যন্ত আমরা এখন বাঁচতেছি 9:30 প্রায়। আমরা এটার অনেক আসনের ফলাফল পাচ্ছি না। এই যে যেটাকে আমরা তথাকথিত ইঞ্জিনিয়ারিং বলি বা মেকানিজম বলি বা ভোটের মধ্যে যে আমরা একটা সূক্ষ্ম কারচুপি কথা বলি, এই জিনিসগুলো আলামত দেখা যায়। আমার কথা হয়েছে একটি কেন্দ্রে ফলাফল প্রকাশ হওয়ার পরে পরবর্তীতে সব কেন্দ্রেই 40, 50, 60, 80, 100-র বেশি আসনে ফলাফল আসা উচিত। কিন্তু এখন পর্যন্ত টেলিভিশন যদি আপনি দেখেন, দেখবেন সিলেটের প্রথম একটি আসনে ফলাফল দিয়ে শুরু করেছিল, ওই সিলেট এবং সুনামগঞ্জে এখন একটি আসন রয়ে গেছে, তার আসনগুলো বানানো হয় নাই। সেখানে যদি আপনি দেখেন তাহলে সেটা আপনি ভালোভাবে করতে পারেন। শরীফুজ্জামান যে কথা বলছেন, আপনার এলাকায় কোনো আওয়ামী লীগ এলাকা সহ আরো অনেক এলাকায় আওয়ামী লীগ ভোট দিতে গিয়েছে, যেগুলা খবর আপনি জানেন না। কিন্তু আপনি যদি লেখাপড়া জানেন, লিখতে পারেন, তা লিখে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার লেখাটা সত্য নয়। আপনি জনগণকে, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। শেখ হাসিনার কাছে ভুল মেসেজ, রং মেসেজ বা ভুল তথ্য পাঠানোর চেষ্টা করছেন পূর্ণিয়ার মাধ্যমে। এছাড়া পূর্ণিয়াকে অনাদোষারোপ করবেন না, দায়ী করবেন না। গৌতম দাদাও এতে একটা রং মেসেজ পাইতে পারে। আপনার এই প্রশ্নের জবাব দিতে আমাদের কাছে অনেক প্রমাণ আছে, অনেক আওয়ামী লীগের নেতারা প্রমাণ দিবে তারা ভোট দিয়েছে। তা আমি যেটা মনে করি, 9টা পর্যন্ত ফলাফল গুলোর বেশিরভাগ ফলাফল না আসাটা এখানে মনে হচ্ছে কোন রকম কিছু একটা বোঝাপড়া আলোচনা চলতে পারে। কারণ তুমি যেমন এখনো সন্দেহ করো যে আমার 170-80টা সিট পাবে কিনা, তুমি সন্দেহ পোষণ করো, সন্দেহের কোনো ভিত্তি নাই, কারণ তুমি নির্বাচনে ভোটার নাই এবং কোন ভোটারদের সঙ্গে সারা বাংলা 300 আসনের মধ্যে বড় যেহেতু টাকা 2, 3, 4টা সিটের মধ্যে ঘোরাঘুরি করেছো, বাকিগুলা তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে জেনে নিয়েছো। কিন্তু প্রকৃত যে মানুষ ভোট দিয়েছে, এটা তো স্বীকৃত যে 50%-এর বেশি মানুষ ভোট দিয়েছে, এটা নিয়ে তো কেউ আজকে প্রশ্ন করছে না। তার মানে 2 লক্ষ থেকে 2,25,000 লোক প্রতিটা কেন্দ্রে ভোট দিয়েছে। একটি কেন্দ্রের যদি 2,25,000 ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা যায়, তার বাকি 299টা তথা 298টা কুড়িগ্রামের একটা দেওয়া হয়েছে, সেখানে একজন 78,000 ভোট পেয়ে পাশ করেছে, জামাত ইসলাম পাশ করেছে। অর্থাৎ একটা বিএনপি দেওয়ার পাশে সঙ্গে সঙ্গে within 10 মিনিট আরেকটা আসন জামাতে ঘোষণা করে দেওয়া হলো। তার মানে এখানে তৃতীয় কোনো পক্ষ খেলার চেষ্টা করছে। এরকম তারা ভালো বুঝবেন, উনি নির্বাচন কভার করে আসতেছেন, জীবনে অনেক নির্বাচন দেখেছেন। আপনি বিএনপির একটি আসনে জয়লাভ করেছে, আমরা অভিনন্দন জানাই, এতে কোনো আপত্তি নাই। ঝিনাইদহ আসনে অ্যাটর্নি জেনারেল সাবেক না বর্তমান জানি না, কারণ ওনার পদত্যাগপত্র গ্রহণ করে নাই, অবৈধভাবে এখনো তার পদত্যাগপত্র আটকে রাখা হয়েছে, তারটা ঘোষণা করে দিয়েছেন, ভেরি গুড, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে একটা জামাতের একটা দিতে হবে কেন? জামাত একজন জয়লাভ করছে, এটা দিতে হবে কেন? তারপরে 1 ঘন্টা চলে গেল আর একটি আসন ঘোষণা করতে পারব না। এখানে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, এখানে কোনো না কোনো একটি পক্ষ খেলার চেষ্টা করছে, কারণ এখানটা ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে মনে হচ্ছে যে কারোর সঙ্গে কারো আলোচনার একটা সময় সুযোগ কালক্ষেপণ করা হচ্ছে। এই বিষয়টা আমি মনে করি যে এটা জাতির জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। বিএনপি জয়লাভ করলে জনগণ ভোট দিলে স্বাগতম জানাবো, শুভেচ্ছা জানাবো, কিন্তু কোনো কারচুপি করে যদি সরকার কোন রকম মেকানিজম করে কাউকে পাশ করাতে চায়, আমাদের জামায়াতে ইসলামের আমিরও সন্ধ্যা 7টার সময় প্রেস কনফারেন্সে বলেছেন, কোন যদি অপ্রাসঙ্গিক বা অশুভ কোনো পদক্ষেপ না হয়, যদি কোনো অস্বাভাবিক কোনো পদক্ষেপ না হয়, তাহলে জামাত ইসলাম সেটা মেনে নিবে না। এটা পরিষ্কার করতে হবে। আপনি স্বাভাবিক তথ্যটা দেন। এখানে যেমন আমি বলেছি যে আওয়ামী লীগ ভোট দিয়েছে, গোপালগঞ্জে ভোট পড়েছে, গোপালগঞ্জের থেকে বিএনপি লোকেরা পাশ করেছে। এখন গোপালগঞ্জে তো আমরা কোনোদিন বিএনপি ভোট পাইনি, বিএনপি কোনো আসলে পাশ করে নাই। বিএনপি গোপালগঞ্জে কারা ভোট দিল? অবশ্যই বিএনপি ছাড়া, ওই আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ নাই, পুরো গোপালগঞ্জে নাই। আমার নেত্রকোনায় তো নাই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থী।
তাহলে তারা কি করে পাশ করছে? আমরা কিশোরগঞ্জে এখনো 70% লোক আওয়ামী লীগ মাইন্ডেড, তো সেইখানে বিএনপি পাশ করতেছে কিভাবে? তার মানে অবশ্যই এই লাখ ভোট করতে আসতেছে, তার মানে আওয়ামী লীগ ভোট দিচ্ছে। এটা বাস্তব চিত্র, এটা মাঠের চিত্র। সেই ভোট আওয়ামী লীগের ভোট জামাত পাচ্ছে না, আওয়ামী লীগের ভোট জামাত পাচ্ছে না, এটাই তো আজকে এই সময়ে প্রমাণিত হলো। এবং এটাই আমরা বলতে চাচ্ছি যে আমরা আওয়ামী লীগের ভোট নিয়ে আমরা কারোর সঙ্গে আঘাত করতে রাজি নই। আমাদের পররাষ্ট্রনীতি পরিষ্কার, বলেছি, আজকে আমরা বলেছি আমরা নিজেদের স্বার্থ সংরক্ষণ করে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করব। কাউকে স্বার্থ হানি করে আমার সঙ্গে বন্ধুত্ব করার দরকার নাই। আমিও আমার স্বার্থ হানি করে তার সঙ্গে বন্ধুত্ব করব না। উনি ভারতের নাম নিয়ে বলেছেন, ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক সৃষ্টি রাখতে চাই, বজায় রাখতে চাই, আমাদের রক্ষা। আক্তার ভাই প্লিজ, আমি আবার আসবো আপনার কাছে। গৌতম দাকে যেহেতু ছেড়ে দিতে হবে, আমি গৌতম দা শুনলেন, আপনার কথা মনোযোগ দিয়ে শুনলেন, আমি আবার আসছি আপনার কাছে। গৌতম দাকে ছাড়তে হবে, ওনার আরেকটা শিডিউল আছে আমি জানি। দাদা, আক্তার ভাইয়ের বিশ্লেষণ থেকে আপনি যে জিনিসগুলো পেলেন, বা আমি যতটুকু বুঝতে পারলাম যে কোথাও একটা মেকানিজম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যা বলা হয়, আক্তার ভাই বোধহয় সেটার সন্দেহ পোষণ করছেন। আমরাও বিভিন্ন সময় শুনি যে নির্দিষ্ট কিছু ভিআইপি সিট কোনো আন্ডারস্ট্যান্ডিং এর আলাপ বা কোনো কিছু। আমি খুব তাড়াতাড়ি করে বলে দিই, আর সকালবেলায় ফেসবুকেই আমি একটা পোস্ট করেছিলাম যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে 2 এর সঙ্গে 2 যোগ করলে 22 হয় বা 0 হয়, 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 হয় না। তার কথা থেকে বলছে মানুষ ভোট দেবেন, কাউকে জেতাবেন, কাউকে হারাবেন, তার হচ্ছে না। এবং এটা সত্যিই তো প্রশ্নবোধক বিষয়, এই দুটি মাত্র আসন ছাড়া বাকি কেন আসনের ঘটনা। আমি কিন্তু আমার কাছে এটা কথা বলতে বলতে কিন্তু বহু মেসেজ আসছে, চট্টগ্রামের বিএনপি ভূমিগঞ্জ জয়, এসব মেসেজ আসছে কিন্তু একই সঙ্গে আপনার প্রোগ্রাম দেখতে পাচ্ছি। তা সত্য মিথ্যা জানি, কারণ সেটা তো অফিসিয়ালি ঘোষণা করার নেই, হয়নি কিছু। আমি সন্ধ্যেবেলায় দেখেছি প্যারিস থেকে যিনি রোজ কথা বলেন, তিনি তার আগে শুরুই করেছিলেন এই যে সিলেট 1-এর জয় দিয়ে। বাংলাদেশে একটা প্রবাদ আছে যেটা একটা সময় বলা হয়ে থাকে, সিলেট 1 যে জেতে সে কিন্তু বাংলাদেশ জেতে। ফলে এরপরে যদি সিলেট 1 যদি জামায়াত জিতে থাকে, তারপরে যদি বাংলাদেশ না জেতে, তাহলে নিশ্চয়ই প্রশ্নবোধক থাকবে চিহ্ন। সুতরাং অনেক কাহিনী এখনো বাকি আছে। আমার মনে হয় পূর্ণিয়া হোসেনকে বোধহয় রাতভর এই নিয়ে চর্চা করতে হবে। প্রথমে এই প্রশ্নটাই তোলা দরকার যে ভোটের রেজাল্ট বেরোচ্ছে না কেন? কারণ প্রেস সেক্রেটারি বলে দিয়েছিল ভোটের রেজাল্ট বেরোতে দেরি হবে। উনি কিন্তু আগেই বলেছিলেন। ফলে সূত্রটা যদি আখতারুজ্জামান সাহেব যদি সূত্রটা ধরতে চান কেন দেরি হচ্ছে, প্রেস সেক্রেটারিকে একটা ফোন করে জিজ্ঞেস করুন, তুমি যা বলেছিলে তাই তো হচ্ছে। আর আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা ঘোষণাই করে দিয়েছিলেন যে 55% মানুষ ভোট দেবে। ফলে এটা জানাই ছিল এই ধরনের ভোট হবে। আর ধন্যবাদ, ভালো থাকুন, আপনার শুভেচ্ছা রইল। পরে আবার কথা বলবো। খালি যেতে যেতে আর একটা লাইন বলে দিই, আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ প্রশ্ন হয়েছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে। এখানে মুখপাত্র বলেছেন এখন যেহেতু ইলেকশন চলছে, আগে ইলেকশন দেখা যাক কি ফল হয়। তবে আমরা এখনো চাই যে একটি বিশ্বাসযোগ্য, শব্দটা ব্যবহার করা হয়েছে, বিশ্বাসযোগ্য যেন নির্বাচন হয়। ধন্যবাদ, ভালো থাকুন। দাদা 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 আমরা তো দর্শকদের আমন্ত্রণ রেখেছি আজ রাতে আবার গৌতম দার সঙ্গে আমরা বিশ্লেষণে বলবো রাত 11:30 বাংলাদেশ সময়, রাত 11টা বাংলাদেশ সময়, রাত 11:30 ভারতীয় সময়। আক্তার ভাই, নির্বাচনে আজকে সারাদিনে যা হলো, আমরা ঠিক আছে ভোটের পার্সেন্টেজ নিয়ে আমি আপনার সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজনীয়তা মনে করি না। একটা গ্লাস অর্ধেক গ্লাস ভরা না অর্ধেক গ্লাস খালি, যেহেতু ভোট 50% পড়েছে, 50%, সুতরাং এটাকে আমি অর্ধেক ভরাও বলতে পারি, অর্ধেক খালিও বলতে পারি। আওয়ামী লীগ ভোট দিয়েছেও বলতে পারি, না দিয়েছে দেয়নি এটাও বলতে পারি। কিন্তু ফলাফলে ঢাকার রাজধানীতে আমরা জানি যে রাজধানী যার দেশ তার, আপনি রাজধানীর ট্রেনটা কেমন দেখছেন? আমি এই বিষয়ে রাজধানী নিয়ে কথা বলতে চাই। আমি তো রাজধানীতে কাজ করি নাই, আমি গ্রামে ছিলাম। গ্রাম থেকে 2টা পর্যন্ত থেকে আমি গুজরাট থেকে চলে আসছি, আমার এলাকা থেকে ঢাকা চলে আসছি। এসে আমি এখানে আমার জামাতের আমির সাহেবের আসনের প্রেস ব্রিফিং এ আমি অংশগ্রহণ করেছিলাম। আমি চলে আসছি সন্ধ্যা 6টার আগে ঢাকা শহরে। ঢাকার আসনের ব্যাপারে আমার এখানে বক্তব্যটা, আমি যেহেতু খুব বেশি ঘুরি নাই, জানি নাই, তবে এখানে মানুষ অনেক বেশি সচেতন। এখানে মানুষ সত্যিকার অর্থে ভোটটা দিবে। তারপরে যদি আমরা দেখি সেই ভোটগুলোর জয় মানুষের প্রত্যাশা অনুযায়ী পূরণ হয় নাই, তাহলে প্রশ্ন থেকে যাবে। আমরা আজকে এখানে ঢাকার একটি আসনেরও ফলাফল এখন পর্যন্ত 9:35 বাজে আমরা পেলাম না। এমনকি বেশিরভাগ আসনের ফলাফল পেলাম না। প্রতিটি আসনে তো প্রায় 180 থেকে 200 পর্যন্ত কেন্দ্র আছে, আমরা অর্ধেক কেন্দ্র ঢাকা মহানগরে পেলাম না। অত মহানগরে গুলো কেন্দ্রগুলো তো ফলাফল পাওয়ার কথা আরো আগে। এই বিষয়গুলো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে মিডিয়ার যে আগ্রহ দেখলাম,
জামাতের আমির শফিকুর রহমান সাহেবের প্রেস কনফারেন্সের প্রতি যেভাবে কি বলা যায় ঢল নামছে প্রেসের, তাতে মনে হয়েছে যে সবাই প্রত্যাশা করছে একটি নতুন পরিবর্তনের জন্য। সবাই প্রত্যাশা করছে জামাত যেন সামনে এগিয়ে আসে, দেশের এই ক্রান্তিকালে, দেশের এই দুর্দিনে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব বহন করে। আজকের মিডিয়ার উপস্থিতি দেখে আমার তাই মনে হয়েছে মিডিয়া ইজ ভেরি পজিটিভ। কিন্তু এখানে আমরা এমনকি সেনাবাহিনীর অবস্থান আমরা দেখেছি, আজকের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অভূতপূর্ব, অভূতপূর্ব। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, তারা যত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, যে নিষ্ঠার সাথে, যে তড়িৎ গতিতে তারা বিভিন্ন এলাকায় প্রবলেম গুলো সলভ করেছে। আই এম প্রাউড অফ দিস আর্মি। আমি এই সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতে পারি, তারা অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তাদের সমস্ত অফিসার, কর্মকর্তা, অফিসার এবং সৈনিকদের নিয়ে অত্যন্ত সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটি নির্বাচন জাতির কাছে উপহার দিতে সক্ষম হয়েছেন। আমি পুলিশকে ধন্যবাদ দিব, কিন্তু আপনি জানেন পুলিশের অবস্থাটা অনেকটা নড়ে বড়ে হয়ে গেছে। 5ই আগস্টের পরে পুলিশ এখনো নিজের মাজার উপরে দাঁড়াতে পারে নাই। পুলিশেরও প্রচেষ্টা ছিল, পুলিশও ভালো কাজ করার চেষ্টা করেছে। পুলিশকেও আমি সমভাবে ধন্যবাদ দিতে পারতাম যদি নেতৃত্বটা তাদের হাতে থাকতো, কিন্তু তারা বিভিন্ন ভাবে এবারে নির্বাচনে পুলিশ তেমন কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে নাই, কারণ পুরো ভূমিকাটাই সেনাবাহিনী রেখেছে এবং তাকে সহায়তা করেছে জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক, তারা করেছে। তারপরেও বলবো আনসার পুলিশ, বিটিপি, তারা তাদের দায়িত্ব পালন করেছে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। এবার প্রথমবার আমি বলছি তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে। এবার তাদের অসৎ হওয়ার কোনো খবর আমরা পাইনি, কোনো তথ্য আমরা পাইনি। আমাদেরকে কেউ বলে নাই যে কোনো নির্বাচনে কোনো কর্মকর্তা, কর্মচারী এবং পুলিশ বা আনসার, বিটিপি কেউ কোনো প্রকার অসৎ প্রস্তাব নিয়ে আসছে। আমি এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি নতুন সদস্য হিসাবে আমি জামাত ইসলামের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এইভাবে যদি প্রশাসন কাজ করে, এইভাবে যদি প্রশাসন জনগণের প্রতি নিবেদিত থাকে, এইভাবে যদি প্রশাসন যখন তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব পালন করে, তা আমি বলতে পারি আগামী দিনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমরা সেই এগিয়ে আগানো বাংলাদেশের সাথে শরীক হতে চাই। জামাত ইসলাম আমির বলেছেন আমরা সরকার গঠন করতে পারি বা না পারি, কিন্তু আমরা রাষ্ট্র গঠনে আমরা সক্রিয় থাকতে চাই। আমরা এদেশে আরেকটি ফেসিবাদ উত্থান হতে দিব না, আমরা বিরোধী দল থাকলেও আমরা দিব না, আর সরকারে গেলে তো আমরা করবোই না। এবং তিনি বলেছেন সবাইকে নিয়ে উনি সরকার গঠন করার আহ্বান, যদি উনি সুযোগ পান, আল্লাহ যদি উনি তৌফিক দেন, যদি ফলাফল আমাদের পক্ষে আসে, তাহলে তিনি অবশ্যই সবাইকে নিয়ে সরকার গঠন করবেন। এই ব্যাপারে উনি দীপ্ত প্রত্যয় আজকেও ঘোষণা করেছেন। আজকেও সন্ধ্যায় 7টায় উনি মিরপুরে যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে বলিষ্ঠ ভাষায় কথাগুলো বলেছেন। আচ্ছা, আমরা আশা করতে পারি বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হতে যাচ্ছে। আমরা একটা সিলভার লাইন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর এবং সাবলীল দিকে যাচ্ছে, উন্নয়নের দিকে যাচ্ছে, একটি স্বাবলম্বী বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি। আমরা আমাদের স্বার্থ রক্ষা করে আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এরকম একটি দীপ্ত ভাব, এরকম একটি আমাদের মানে কি বলে জেস্চার আমরা তৈরি করতে পেরেছি। ইনশাল্লাহ যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, আর যদি নাও যায়, তারপরেও ইতিবাচক রাজনীতিতে জামাত তার বলিষ্ঠ পদক্ষেপ রাখবে এবং রাষ্ট্রটিকে সৎ, ন্যায়, ইনসাফের পক্ষে নিয়ে যাওয়ার জন্য তার যা কিছু করার দরকার ইনশাল্লাহ জামাত ইসলাম তাই করবে। থ্যাংক ইউ আক্তার ভাই, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট পেলে আবার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমাদের চলতেই তো থাকবে। যেহেতু তুমি এখনো নাই, অফ হয়ে আছো, তো আমি বলছি এবারে নির্বাচন সত্যি একটা ভালো নির্বাচন হয়েছে। আমি এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই, আমি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই না, আমি জানাতে চাই। তবে আগামী দিনে যেন কোনো রকম ষড়যন্ত্র না করা হয়, আমি সেই অনুরোধ রাখবো। আক্তার ভাই, বি অনেস্ট, আমি আমার দর্শকরা সাক্ষী, আপনি আমার কন্টেন্ট দেখতে পারবেন। আমি ভোট শেষ হওয়ার পরে আমি যে আলোচনাটা করেছি, সেই আলোচনাটা হলো যে এটা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে, যেটা আমরা মনে করেছিলাম রক্তপাত যুক্ত একটা ইলেকশন হতে পারে, তো সেটা হয়নি। এটার জন্য সেনাবাহিনীকে মেইনলি দুপুর বেলায় আমরা একটা কন্টেন্ট করেছি, সেটা হেডলাইনই করেছি যে সেনাবাহিনী বাউন্ডারি মেরেছে। আপনি যে কথাটা বললেন যে সেনাবাহিনী কাল রাত থেকে খুব স্ট্রিক্ট অবস্থায় গেছে বলে ইলেকশনটা তোলা সম্ভব হয়েছে। তবে
ওই যে বলছি 50% জনগণ বাংলাদেশের ভোট দিতে যায়নি, এটা তারা হিজরত করতে চলে যায়নি, তাদের মধ্যে একটা বড় অংশ আমি এই ভোটটা দিব না সেই সেন্টিমেন্ট থেকে তারা ভোটটায় যায়নি, আমি সেটা মিন করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। এটা আমি স্পষ্টই বলেছি, যতটুকু হয়েছে সেটা ভালো হয়েছে। ডাক্তার ভাই অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবারও নিশ্চয়ই আরেকটি আলোচনায় বসবো আমরা প্রতি মুহূর্তে আপডেট নিয়ে। আজকে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ পূর্ণিয়া, ধন্যবাদ।